সুন্দরবন আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি হয়তো শুধু একটি সুন্দর পর্যটন স্থান, কিন্তু এখানকার স্থানীয় মানুষদের কাছে সুন্দরবন মানে প্রতিদিনের জীবনযুদ্ধ। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন। কখনো ঘূর্ণিঝড়, কখনো নদী ভাঙন, কখনো বন্যপ্রাণীর ভয়। জীবনের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে অনিশ্চয়তা। আজ আমি চলেছি সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপের ছোট্ট এক গ্রামে। এই ভিডিওতে শুধু সুন্দরবনের অপরূপ সৌন্দর্যই নয়, তুলে ধরবো এখানকার মানুষের কঠিন জীবন সংগ্রাম, তাদের আশা নিরাশার গল্প এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক বাস্তব চিত্র। এছাড়াও জানাবো সম্প্রতি ঘটে যাওয়া একটি রোমহর্ষক ও হৃদয় বিদারক ঘটনার কথা, যা এই অঞ্চলের মানুষের জীবনকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি সুন্দরবনকে আপনি শুধু একটি ভ্রমণস্থল হিসেবে নয়, বরং সংগ্রাম, সাহস এবং বেঁচে থাকার এক অনন্য গল্প হিসেবে নতুনভাবে চিনতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি যুধিষ্ঠির জানার ফেরিঘাটে, আর এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আর আপনাদেরকে দেখাচ্ছি এই ফেরিঘাটে আমরা নৌকো পেরিয়ে যাব নদীর ওপারে। এই নৌকো করেই কিন্তু আমরা যাব ক্ষেত্রমোহনপুর। আর এই ফেরিঘাটে আপনারা কি করে আসবেন সেটা আমি ভিডিওতে মেনশন করে দেবো। আর খেয়া এক্ষুনি ছাড়বে, আর আমরা যাব সুন্দরবনের সেই ছোট্ট গ্রাম ক্ষেত্রমোহনপুর। তো সুন্দরবনের বড় রাক্ষসখালী দ্বীপের এই ছোট্ট গ্রামটিতে আপনারা কিভাবে পৌঁছবেন তার জন্য আমি একটা রোড ম্যাপ দিয়ে দিলাম, যেটা দেখেই আপনারা খুব সহজেই এই ছোট্ট দ্বীপের ছোট্ট একটি গ্রামে পৌঁছতে পারবেন। এখানে নৌকোতে দেখুন একজন দাদা মাছ এনেছেন। নদীর চুনো মাছ, নদীর মাছ, নদীর ওই যে ছেঁচাবালপুর। হ্যাঁ ছেঁচাবালপুর এদিকে চুনো মাছ। আর ওটা কি পাঙাশ নাকি না? ওটা হচ্ছে ট্যাংরা। আচ্ছা আচ্ছা, নোনা ট্যাংরা এত বড়? না না, ওটা হচ্ছে পাঙাশ ট্যাংরা জাতীয়। পাঙাশ ট্যাংরা বেশ বড় বড়, কিন্তু একবারে সঙ্গে সঙ্গে ধরে এনে বিক্রি, তাই তো? জ্যান্ত মাছ। সব এই দেখুন, এই যে জানতো 300। নদীর টাটকা মাছ একেবারে ধরে নেই এখানে, আবার জ্যান্ত একেবারে সব মাছ দেখুন বিক্রি হচ্ছে আবার এখানে। আসবে আর কোনো মনের সঙ্গে কথা বলবে খেলে 50 টাকা দিলে হয় না গো, এটা 300 গ্রাম আছে। এই সমস্ত জায়গায় এলে আপনারা নদীর যে টাটকা মাছ একেবারে পেয়ে যাবেন। এখানে সবসময় টাটকা। তো আস্তে আস্তে নৌকোতে লোকজন উঠছে, ওদিক থেকে খেয়া ছাড়লে এদিক থেকে এই খেয়াটাও ছাড়বে। চুরকি দিতে হবে, শর্ট করে যেন খুলে যায় 1 সেকেন্ডে। চলুন নৌকোতে উঠি। তো পৌঁছে গেলাম ক্ষেত্রমোহনপুরে, আর এখান থেকেই আমরা যাব গ্রামের মধ্যে, আর আপনাদেরকে ঘুরে দেখাবো সম্পূর্ণ সুন্দরবনের এই গ্রাম। চলুন হাঁটতে হাঁটতেই যাব। আপনার বাড়ি কত দূরে এখান থেকে? আচ্ছা আচ্ছা, কোথায় গিয়েছিলেন তাহলে আজকে? ও, তুমি তো আমার এলাকায় গিয়েছিলে। আমার হচ্ছে 10 মাইল থেকে ভেতরে। তাই তাহলে তো একবারে কুটুম বাড়ি সব আমাদের ওখানে।
হ্যাঁ দুটো মেয়েকে দেওয়া হয়। আচ্ছা, আর তুমি কি তোমার নাতনি? হ্যাঁ আর ছেলের বিয়ে না। মাসিমা এদিক থেকে এই রাস্তাটা নদীর ধার ধরে গিয়েছে না? হ্যাঁ এদিক দিয়ে নদী ধার দিয়ে এদিক দিয়ে দিকে। আচ্ছা আচ্ছা, আপনি এদিকে যাবেন তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আসুন তাহলে। হ্যাঁ আমি যাই। খাওয়া দাওয়া কোথায় হবে বাবা? খাওয়া আবার ওই গিয়ে ওদিকে পরে যদি কোথাও দোকান আছে খাবো। আমাদের বাড়িতে চলে আসো। আচ্ছা ঠিক আছে, গেলে দেখা হলে যাবো অবশ্যই। ঠিক আছে ঠিক আছে। তো এদিক দিয়ে পিচের রাস্তাটা গিয়েছে আর এপারে ইটের রাস্তা নদীর ধার ধরে। তো চলুন এদিক দিয়েই যাই। চারিদিক একেবারেই কোলাহলহীন। এরকম পরিবেশে হাঁটতে হাঁটতে গ্রাম ঘুরে দেখতে আমার বেশ ভালোই লাগে, আর আপনাদেরকেও সেটাই দেখাই। তো চলুন আজকের আমার সাথে ঘুরে দেখুন সুন্দরবনের এই ছোট্ট গ্রাম ক্ষেত্রমোহনপুর। এদিকটাই নদীর সাইড আর পুরোটাই কিন্তু ম্যানগ্রোভের যে জঙ্গল। বৃষ্টি হয়ে জমিতে দেখুন জল জমে গিয়েছে, যদিও এখনও চাষবাস শুরু হয়নি। নদীর জল দেখেছেন একেবারেই বাঁধের কাছে। এই নদীতে কিন্তু কুমির থাকে। যখনই আমি এই ক্ষেত্রমোহনপুরে আসার জন্যে যুধিষ্ঠিরের ফেরিঘাট থেকে ক্ষেত্রমোহনপুরে আসার জন্য আমি যখনই ফেরি ধরছিলাম, তখন ওখানকার একজন স্থানীয় দাদা বললেন যে এই নদীতে কিন্তু কুমির রয়েছে। আর সুন্দরবনের এই সমস্ত নদীতে কুমির থাকাটাই স্বাভাবিক। এই দেখুন এখানে একটা ফিশারিতে মাছ ধরা হচ্ছে। কি মাছ ধরা হচ্ছে চলুন গিয়ে দেখি একবার। ফিশারিতে মাছ কি দাদা ধরা হয়ে গেছে? এবার কি ডাকে যাবে নাকি? ডাকে যাবে? ও আচ্ছা আচ্ছা, গ্রামের লোকই নিচ্ছে চারা মাছ নাকি? আচ্ছা আচ্ছা, এই দেখুন সিলভার কাপ। এটা সিলভার কাপ, পোনা ছিল, পোনাটা কত মাছ দেখুন। এই মাছগুলো কতদিন আগের, মানে কতদিন বয়স এদের? এই 6 মাস 6 মাসে এরকম বড়? কি কি ফিট খাবার নাকি এমনি মাছ, নদীর যে চিংড়ি মাছ? এমনি খাবার। আচ্ছা, তো এখন মাছগুলো সাইজ অনেকটাই ছোট, 6 মাস 5-6 মাস এদের বয়স হবে। আর বড় মাছ রয়েছে নাকি এখন? এই একসঙ্গে বেশি ছিল বলে হচ্ছে এই বর্ষার সময় এই চালাই মাছ। আচ্ছা আচ্ছা, কমিয়ে দিচ্ছ মাছগুলো। আর কি মাছ রয়েছে এখন? আর ওই তো ছোট জাপানি পুঁটি আর পোনা মাছ সব আছে। আচ্ছা আচ্ছা, এটা সিলভার কাপ। আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই হাপড়ে কিন্তু আরও মাছ রয়েছে। আর ওই ওই সব পুকুরে সব এই সব ফিশারি কি আপনাদের এই এটা? না না, লোকের লিজের পুকুরে। আচ্ছা আচ্ছা, লিজ নিয়ে চাষ করেন তাই তো? এই দেখুন সিলভার কাপ মাছ, গ্রামের মানুষরা এসেছেন মাছ নিতে। এই মাছগুলোই আবার ওনারা নিয়ে গিয়ে ওনাদের পুকুরে বড় করে তারপরে বিক্রি করবেন। 10 কেজি দিদি, 10 কেজি ছাড়া। হ্যাঁ, আমি কিনে ফেলেছি মাছ বলে দাদা আমাকে মাছ দিল নি, ঠকি দিল। আমি কিন্তু দেখো যাকে একবার কথা দিছি না, আমার অনেক চেষ্টা বদলব। 11 কেজি ওটা 10 কেজি হলো। হ্যাঁ, এখান থেকেই একেবারে পুকুর থেকে মাছ তুলে এখানে মেপে ওনারা নিয়ে যাবেন, দিয়ে নিজেদের যে পুকুর সেই পুকুরে ছেড়ে এই মাছ বড় করার পরে আরও হয়তো 1 বছর পুকুরে রাখার পরে তারপরে মাছগুলো বাজারে বিক্রি করবে। চলুন ওই পারে আপনাদেরকে আরও মাছ রয়েছে। এখানে তো সিলভার কাপ দেখালাম, আর ওই পারে আরও বেশ কিছু অন্যান্য মাছ রয়েছে, চলুন দেখাই। আর এই যে ঘরগুলো মনে হয় এই ফিশারি পাহারার জন্য মনে হয় আপনারা এখানে থাকেন। এই এখানে কিন্তু এই হাপড়ে আরও অনেক মাছ রয়েছে ছোট ছোট। আর এইরকম ছোট ছোট ঘর করা আছে ফিশারির সাইডে, এগুলোতে ওনারা থাকেন আর ফিশারিগুলোকে পাহারা দেন বা ফিশারি যাবতীয় জিনিসপত্র এখানে থাকে। আশেপাশে দেখুন চারিদিকেই কিন্তু ফিশারি। আচ্ছা, এখানে কি গ্যাস স্টোভ টোভ রেখেছেন তাই রান্না বান্নাও হয়? এই দেখুন, না এখন রান্না বান্না না না বন্ধ, ও চলবে, শুরু হচ্ছে সব। সবই রয়েছে। এই দেখুন খাটের ব্যবস্থা রয়েছে। এই দেখুন আরেকটা ফিশারি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাবো। একেবারেই যে ধানি মাছ সেই মাছ আপনাদেরকে এখন দেখাবো।
তেলাপিয়া, আর ওটা ওটা কি পোনা মাছ নাকি? এই দেখুন মাছটা পুকুরের চারিদিকে হয়ে গেছে, নাহলে অনেক মাছ এক্ষুনি ভেসেছিল এখানে দেখলাম। এই দেখুন ছোট যে ধানি মাছ ছেড়েছিলেন বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে এখন। এটা কতদিন হয়েছে? এটা 25 দিন। 25 দিনের মাছ। দেখেছেন পোনা মাছ, রুই মাছ তাই না? হ্যাঁ, রুই আর মৃগেল। রুই আর মৃগেল মাছ। আচ্ছা সব ফিশারিতে কি মানে বিভিন্ন রকম মাছ একসাথে থাকে নাকি আলাদা আলাদা এক না একটা? না, এটা রুই কাতলা মৃগেল। আচ্ছা, এটা জাপানি। আচ্ছা আচ্ছা, মানে এক একটা ফিশারিতে এক এক ধরনের মাছ থাকে। এটাতে রুই কাতলা মৃগেল রয়েছে, আর এদিকটায় কি রয়েছে বলে? জাপানি বুটি। এই দুটো তো জাপানি আছে, ওটা আর সেটা। আচ্ছা, ওদিকে আরও ফিশারি রয়েছে, মানে প্রচুর ফিশারি এখানে, গুনে শেষ করতে পারবেন না। দাদারা কিন্তু সব পুকুরে জাল দিয়ে দিয়ে মাছ ধরে দেখাচ্ছেন কেমন কি সাইজ হয়েছে। আর আপনারা এখানে এলে এই সমস্ত জিনিস কিন্তু খুঁজে পাবেন। গ্রামের মধ্যে ফিশারিতে মাছ ধরা এই দৃশ্যগুলো আপনারা সমস্ত জায়গায় খুঁজে পাবেন না। সুন্দরবনের এই সমস্ত এরিয়ায় এলে কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন। চলুন দেখি এটাতে চারা মাছগুলো ওঠে কি না। দাদারা জাল নিয়ে তো নেমে গেছেন। এই দেখুন ছোট ছোট জাপানি পুঁটি, ধানি, জাপানি ধানি। এগুলো ধানি তাই তো? দেখুন 1.5 মাসে এই ধানি জাপানি মাছগুলো। ছোট অবস্থায় বড় সময় লাগে। আচ্ছা আচ্ছা, ছোট থেকে সময় লাগে, বড় হতে সময় লাগে। হ্যাঁ, এরপরে বৃদ্ধি পাবে বেশি। এর ছোট অবস্থায় 15 থেকে সে 25 দিন, মানে ডবল দিন লাগবে। আচ্ছা দাদারা একটু বলুন কিভাবে পুরো মাছ চাষের এই প্রসেসটা চলে, মানে একেবারে ছোট থেকে আমরা মাছ ছাড়েন, তারপরে কি কি খাবার দিয়ে মাছগুলো বড় করেন, আর কতদিনে আপনারা এই মাছগুলোকে বাজারজাত করার ব্যবস্থা করেন? এইবারে ডিম থেকে এটা ডিম ফেলা হয় অন্যভাবে একটা পুকুরি, নার্সারি পুকুরি। আচ্ছা, সেখান থেকে ধানি এনে প্রায় 20 থেকে 22 দিন এর সব থেকে ছোট মাছ, জাপানি পুঁটির বাচ্চা মানে সূক্ষ্ম। যখন ডিম ফোটানো হয় এই মশারিতে এর গলে যায় এর ভেতর দিয়ে, এতটাই সূক্ষ্ম ছোট। বাচ্চা। এর জন্য হচ্ছে ফিল্টার নেট দরকার হয়। এবারে সেই ডিমটাকে 3 দিন পরে পুকুরে ছাড়া হয়। সেখান থেকে আপাতত 15 থেকে 21 দিনের মাথায় এর 20-25 হাজার লাইন বা 30 হাজার লাইনের মাছ যেখানে যেমন খাবারে গড়ে ওঠে, সেটাকে আনলে আপাতত 25 থেকে 1 মাস সময় লেগে যায়। খাবারের উপরে নির্ভর করে, পোনার ডবল দিন লাগে। আচ্ছা এই পুকুরে কতদিন থাকবে এই মাছগুলো? না, এবারে কাল থেকে বিক্রি শুরু হবে। আচ্ছা, মানে এটা শুধুমাত্র এই চারা মাছ এখান থেকে বিক্রি করার জন্য? হ্যাঁ হ্যাঁ। আর বিক্রি কি এখানে কোথাও স্থানীয় কোথাও করেন নাকি অন্য জায়গায় মার্কেট রয়েছে সেখানে নিয়ে? না, এইখানে স্থানীয় সব চাষি ভারীরা সব নিয়ে চলে যায়। আচ্ছা, এই আচ্ছা। সব চাষিরা এসেছিল। আচ্ছা, আপনারা মাছ নিতে এসেছেন। হ্যাঁ। তো এই ফিশারিগুলো থেকে কিন্তু এখানকার স্থানীয় মানুষরা, তাদেরও এরকম ফিশারি বা পুকুর রয়েছে, ওনারা মাছ চাষ করেন। তো এই মাছগুলো এখান থেকে ওনারা কিনে নিয়ে গিয়ে আবার ওনাদের নিজস্ব যে ফিশারি বা পুকুর রয়েছে সেখানে বড় করেন। অনেকেই কিনতে এসেছেন। হ্যাঁ। তো এইভাবেই পুরো প্রসেসটা এখানে চলে। আর চারিদিকে এরকম প্রচুর ফিশারি রয়েছে, অনেকেই এরকমভাবে ফিশারিতে মাছ চাষ করেন। চলে আসতে পারেন, এই সমস্ত জিনিসগুলো আপনারা অনেকে সুন্দরবনের। আমরা একাই। তাই? আচ্ছা, তাহলে সমস্ত যে ফিশারিগুলো দেখলাম সেগুলো। না না, এসব বিদ্যা ওরা জানেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা বড় মাছ করে। বড় মাছ ওরা বড় মাছ করে, ওখানে ভেনামি সব হয়েছিল। আচ্ছা, আপনারা হচ্ছে এই যে ছোট হ্যাচারি থেকে যে ছোট চারা মাছের পুরো প্রসেসটা করে আপনারা বিক্রি করেন, হ্যাঁ, আমাদের আর তারপরে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে ওরা ছাড়ে বড় করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মাছের হ্যাচারি আছে, এই বিষয়ে আমি ডাক্তার। মাছকে ইনজেকশন করে ডিম ফোটাতে পারি। আচ্ছা দাদা, আপনার নামটা তাহলে বলে দিন, বা যদি কেউ কন্ট্যাক্ট করে, যদি এরকম। আমার নাম জয়দেব দাস। ও জেলা টেলাস, দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের সমস্ত ফিশারি দপ্তরে A to Z পাথরীমা, এখান থেকে জেলা পরিষদ সবাই জানে। আচ্ছা, কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিন তাহলে, যদি কেউ যোগাযোগ করে। 9564 বলুন। 334462। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করে এখান থেকে আপনারা চাইলে মাছ কিনতে পারেন, যদি আপনাদের কখনো দরকার পড়ে। চলুন এবার গ্রামের অন্য প্রান্তে যাই। ওদিকটায় নাকি ভেনামি চিংড়ি চাষ হয়েছে। নদীতে জোয়ারের জল একেবারেই বাঁধের ধার বরাবর, আর এই নদীতেই কুমির রয়েছে। ইটের এই রাস্তার সাইড ধরে দেখুন প্রচুর নারকেল গাছের চারা বসানো আছে, একেবারে সারিভাবে অনেক নারকেল গাছের চারা। কিন্তু
এই গাছগুলো দেখে মনে হচ্ছে বয়স হয়তো 2-3 বছর হবে, কিন্তু নদীর জল যদি নোনা হয় তাহলে এই গাছগুলো কিভাবে বেঁচে আছে কি জানি। আর এই যে বাড়িগুলো এগুলো কিন্তু সব নদীর ধারে, মানে বাঁধের এই সাইডে, অর্থাৎ নদীর একেবারেই কিনারায় বলতে পারেন। জোয়ারের জল বাড়লে এই সমস্ত বাড়িগুলোর খুবই অসুবিধা। এটা দেখুন ছোট্ট একটা মুরগি ঘর, কি সুন্দর গ্রামীণ পরিবেশ, তাই না? একেবারেই নির্জন, কোলাহলহীন এই গ্রাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি আরও একটু ভেতরের দিকে, আর রাস্তার দুধারেই দেখছি যে প্রচুর নারকেল গাছ। আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, বৃষ্টি ভেজা ওয়েদার। তবে বৃষ্টি যদিও সেরকম হয়নি, আমি যখন থেকে বেরিয়েছি এখনও পর্যন্ত সেরকম বৃষ্টি পাইনি। মাঝে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তবে এখন কিন্তু বৃষ্টি নেই। আর কি সুন্দর আকাশটা দেখুন, চারিদিকে গাছের যে ডালপালা বা পাতা ধুয়ে এটা যে সবুজ রং, সেটা যেন আরও ডিপ হয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কি সুন্দর চারিদিকটা দেখুন, একদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর এদিকটায় ইটের বাঁধ, আর এইদিকে গ্রামীণ পরিবেশ। বেশ সুন্দর হালকা একটা হাওয়া হচ্ছে আর ঠান্ডা একটা ওয়েদার, ভালোই লাগছে এভাবে পুরো গ্রামটা ঘুরে দেখতে। আর দেখতেই পাচ্ছেন সামনে যতদূর দেখতে পাচ্ছি কোনো মানুষজন নেই, শুধু আশেপাশে পাখির আওয়াজ আর হালকা বাতাসের শব্দ। এই হচ্ছে ক্ষেত্রমোহনপুরের পরিবেশ। সুন্দরবনের যে কোনো গ্রামে গেলেই এইরকমই উপলব্ধি আপনাদের হবে, চলে আসতে পারেন। হাঁটতে হাঁটতে গ্রামের এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে গিয়ে কিন্তু ইটের রাস্তাটা আর নেই। যে ইটের রাস্তা ধরে আসছিলাম সেই ইটের রাস্তাটা শেষ হয়ে গিয়েছে, এবার শুরু হয়েছে কাদা রাস্তা। এই দেখুন, এবার নদী বাঁধে কিন্তু আর ইটের সেই রাস্তাটা আর নেই। আর এই হচ্ছে সামনে নদী। নদী বাঁধ ধরে হাঁটতে হাঁটতে কুমিরের গল্প শুনেই একটু তো ভয় করছিল যে আশেপাশে যদি নদীর ধারে এরকম কুমির কোথাও থাকে, সেই ভয়টা করছিল। কারণ এখানে মানুষজন কেউই নেই, কাউকেই দেখতে পাচ্ছি না। আর আমরা ওই পার থেকে খেয়া নৌকা ধরে চলে এসেছি এই ক্ষেত্রমোহনপুরে। আর এই হলো সুন্দরবনের লবণাক্ত জলের যে নদী। তো এইরকম সুন্দরবন বলুন বা বিভিন্ন গ্রামীণ পরিবেশ আমার ঘুরে দেখতে বেশ ভালো লাগে, আর সেগুলোই আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমার নিজের বাড়িও গ্রামে, আর তার সত্ত্বেও আমার কিন্তু এই গ্রামীণ পরিবেশটাকে উপভোগ করতে বেশ ভালো লাগে। সেজন্যই যখনই সময় পাই এরকম চলে আসি সুন্দরবন বলুন বা যে কোনো ধরনের এরকম গ্রামীণ পরিবেশে। আর সেখানকার যে বাস্তব রূপ, সেখানকার যে মানুষদের যে জীবনযাত্রা, সেগুলোই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এই দেখুন, আস্তে আস্তে চলে এলাম যেখানে ভেনামি চিংড়ি চাষ হয় সেই ফিশারির কাছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভেনামি চিংড়িগুলোকে চাষ করা হয় আর অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য কি ব্যবস্থা করা আছে এই ফিশারিগুলোতে। এই একটা ফিশারিতে 4টে মেশিন বসানো আছে। এই দেখুন, পুকুরের 4 কোণে কিন্তু 4টে মেশিন বসানো রয়েছে এবং এরকম ফ্যান ঘুরছে, যেগুলো কিন্তু জলে যে অক্সিজেনের লেভেলটা সেটাকে ঠিক রাখে। কারণ জলে অক্সিজেনের ঘাটতি হলে এই যে ভেনামি চিংড়ি এগুলো কিন্তু মারা যায়, তাই সেটা কিন্তু সবসময় খেয়াল রেখে এই ভেনামি চিংড়ির চাষ করতে হয়। সামনেই দেখুন একটা বসার মাচা রয়েছে, এখানে কিছুক্ষণ বসবো, বসে একটু হাওয়া খাবো। এই দাদাদের ভেনামি চিংড়ি। দাদা আসতে পারি? দাদাদের, আপনাদের ফিশারি নাকি আপনি থাকেন? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে
দাদাদের যে ছাউনিতে একটা ঘর, এখানেই কিন্তু ওনারা থাকেন। আর এই যে ফিশারিগুলোর যে এই মোটর চালানো বলুন, এই পাম্প মেশিন চালানো, এগুলোর সমস্ত কিছু পরিচর্যা কিন্তু ওনারা এখানেই থেকে করেন। এখানে ফিশারির এখানে ওনাদের একটা বেড রয়েছে। আসছি দাদা, এখানে থেকে পাহারা টাহারা বা যা যা কাজকর্ম হয় এখানে থেকে আপনারা করেন, তাই তো? সারাদিনে কতক্ষণ থাকতে হয় এখানে তবু এই মানে পুরো কাজকর্ম করার জন্য? রাত দিন সবসময় আপনি একাই কাজ করেন নাকি আরও কেউ মানে? একা যখন জল টল ঢুকানো হয় বা বার করানো হয়, বাড়িতে বাবা আছে। আচ্ছা আচ্ছা, কারণ মানে রাত দিন এই যে টাইমে মেশিন চালানো বলুন, এগুলো তো করতেই হয়, ঘুম কামাই হয় বা মানে পরিশ্রমের কাজ যথেষ্ট। আচ্ছা, তো এখন কি ফিশার মানে চিংড়ি বড় হয়েছে নাকি? বড় হয়েছে মানে 10 গ্রাম হয়েছে। 10 গ্রাম। কত গ্রাম হলে তারপরে বিক্রি করেন? 30-35 গ্রাম। 30-35 গ্রাম। কি মার্কেটে এখানে কোথাও বিক্রি করেন নাকি বাইরে কোথাও যায়? না, আমাদের যে কাউন্টারওয়ালা আছে, যে খাবার মেডিসিন দেয়, আচ্ছা, ও নিয়ে নেয়। ও আচ্ছা আচ্ছা, মানে যেই ফিশারির যে খাবার দেয় ভেনামি চিংড়ির, সে সমস্ত মাছগুলো নিয়ে সে আবার বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা, এরকম পুরো। এবারে যা লাভবান এটা হয় ও তার কেটে নিয়ে তারপর দেয়। বুঝলাম। দাম মোটামুটি কেমন থাকে যখন বিক্রি করেন? তখন তো 380 করি বাজার। 380 30 গ্রাম মাছ। মাছের কি ওটা কেজি? হ্যাঁ, কেজি পিছু, তাই তো? আচ্ছা, মানে 30 গ্রাম মাছের দাম হচ্ছে 330 টাকা, 380 টাকা। 380 টাকা। আচ্ছা আচ্ছা, আর তার থেকে বড় করেন নাকি ওই অবস্থায় ওই 30 গ্রামেই বিক্রি হয়ে যায়? 30-35 যেরকম বুঝলাম। হয়। তো এখানে কিন্তু দাদা এই যে ছোট্ট কুঁড়ে ঘরটা, এটাতে ওনারা ফিশারির যে ফিড খাওয়ার সেগুলো আছে, বা দাদারা এখানে থেকে এই ফিশারির যে যাবতীয় যা কাজকর্ম করতে হয়, রাত দিন কিন্তু এখানে থেকে এই একটা টাইম অন্তর অন্তর এরকম মেশিন চালাতে হয়। কতক্ষণ দাদা এই মেশিন কতক্ষণ চলবে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য? 1 ঘন্টা। তারপরে আবার কতক্ষণ টাইম ফাঁক দিয়ে আবার চালাতে হয়? 2 ঘন্টা 2.5 ঘন্টার পরে আবার চালাতে হয়। চিংড়ি তো আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো। পুকুরের ধারে কি চিংড়ি দেখা যাবে? ভাসে এরকম? ভাসে না, না? আচ্ছা, এরকম 4টে মেশিন কিন্তু বসানো রয়েছে এরকম এখানে। আর ওই পুকুরের কোণে কোণে আরও মেশিন রয়েছে। আর এইভাবেই এই যে পাখাগুলো এরকম ঘুরতে থাকে, আর এভাবেই জলে যে অক্সিজেনের লেভেলটা সেটা আস্তে আস্তে একটা লেভেল ঠিক রাখার জন্য এই ব্যবস্থা করা হয়। আচ্ছা দাদা, এই নদীতে কি কুমির থাকে? মানে আপনারা দেখেছেন সামনাসামনি এরকম? ওইখানে অনেকবার উঠেছিল আমাদের ওইখানে। এই দেখুন নদীর ধারে বসে আছি, আর আজকের ওয়েদারটা দেখুন, আকাশে মেঘের কারণে বেশ সুন্দর লাগছে। আর এই সামনে হচ্ছে নদী, আর এখানে আমি বসে আছি, আমি আর এই এক দাদার নামটা কি জিজ্ঞেস করা হয়নি? দীপঙ্কর মাইতি। এই যে একটা বাঁশের দেখুন মাচা টাইপের করা আছে, এখানে বসেছি, আর গাছের ছাওয়া রয়েছে, বেশ হাওয়া লাগছে, তাই ভাবলাম একটু সময় কাটিয়ে যাই এখানে। আর দাদার কাছ থেকে একটু গল্প শুনবো। দাদা কিছুক্ষণ আগে বলেছিলেন এই নদীতে যে কুমির রয়েছে, বা এখানে মাঝে মধ্যে কুমির, ওই গল্পটা বলুন, যেটা ওই বাঁধ পেরিয়ে যে কুমিরটা গিয়েছিল। আচ্ছা, ওইখানে একটা কিছুদিন আগে কুমির এসেছিল, যে বাঁধ পেরিয়ে ধারে ফিশারি আছে, ফিশারিতে এসেছিল আর কি। মানে এই যে নদী বাঁধ পার হয়ে এই যেমন এই উল্টো দিকে দেখতে পাচ্ছেন এরকম এই যে ফিশারি রয়েছে, দাদাদের যে ফিশারি আপনাদেরকে দেখালাম, এরকম সামনে আরও ফিশারি রয়েছে। তো কুমির এই যে নদী থেকে এই নদী বাঁধ পেরিয়ে আবার চলে এসেছে এপারের ফিশারিতে। এবারে তারপরে বলুন কি গল্প হয়েছিল, কিভাবে মানে বের করলো কুমিরটাকে? ওই 5-7 জন লাঠি তাড়া বাঁধিয়ে ওকে পার করেছে আর কি, মানে কুমিরটাকে বার করেছে আর কি। মানে ভাবুন, সাধারণ মানুষরা যেহেতু ফিশারিতে ঢুকে গিয়েছে, কিছু করার নেই, কুমিরটাকে বের করতে হবে। আর মানুষদের সাহসও কতটা দেখুন, মানে কুমিরকে এই লাঠি এসব নিয়ে তাড়া করে কুমিরকে কিন্তু সেই ফিশারি থেকে আবার নদীতে বের করে দিয়েছে। মানে পরিস্থিতিটা আপনারা জাস্ট মানে বুঝতে পারছেন না কতটা ভয়াবহ সেই সিচুয়েশান। আর কিছুদিন আগে এখানকার স্থানীয় এক ছেলেকে নৌকার কাছে খুলতে গিয়েছিল, তাকে কুমির ধরে নিয়ে চলে গেছে। মানে এরকম নদীতে ওনাদের যে নৌকো থাকে, ওনারা তো অনেকেই তো নদীতে মাছ ধরেন, মাছ কাঁকড়া ধরেন, তো এরকম নদীর ওনাদের যে ঘাটে নৌকো বাঁধা থাকে,
সেই নৌকোর যে দড়ি, সেই দড়ি খুলতে গিয়ে দড়ি খুলতে কাছি খুলতে গিয়ে ওকে ধরে নিয়ে চলে গেছে আর কি কুমিরটা। মানে কোনোভাবে খেয়াল করেনি যে কুমিরটা ওখানে ছিল, সেটা খেয়াল করেনি। খেয়াল করেনি। ভাবুন কি পরিস্থিতি, মানে নৌকোর যে দড়ি সেটা খুলতে গিয়ে কুমিরটা ওখানে ছিল, ওই যে দাদা উনি খেয়াল করেননি ওনাকে, কুমিরে টেনে নিয়ে গেছে। তারপরে মানে বডি পাওয়া গিয়েছে, তাই তো? বডি পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে পাওয়া গিয়েছিল নাকি, মানে কেউ তো ছিল না ওই টাইমে? না ছিল না, তারপরে কি একজন বাচ্চা ছেলে দেখেছে আর কি, বাচ্চা ছেলে, বেশি বড় না, বাচ্চা ছেলে দেখেছে, বলছে এখানে যে কাছিটা খুলতে গেছিল তার দাদা না কি হয়, কাছিটা খুলতে গেছিল ও কোথায়, যখন দেখে না ওই বাঁচা বাঁচা বললে চিৎকার করছে, মানে ততক্ষণে তো টেনে নিয়ে চলে টেনে গেছে। নিয়ে চলে গেছে। এটা কতদিন হয়েছে ঘটনাটা? ওই মাসেখানে হয়ে গেছে। 1 মাস মতো, 1 মাস আগের ঘটনা। ভাবুন সুন্দরবনের এখানকার মানুষদেরকে, এটাই এখানকার মানুষদের যে সংগ্রাম বলতে পারেন। এই সমস্ত কিছু থাকবে, তার মধ্যে থেকেও ওনাদেরকে নদীতে মাছ কাঁকড়া ধরা বা এরকম আরও অন্যান্য যে জীবিকা রয়েছে এগুলো করেই কিন্তু ওনাদেরকে নিজেদের সংসার চালাতে হয়। আর এটাই এখানকার সংগ্রাম বলতে পারেন। আচ্ছা দাদা, এখানে কখনো বাঘের দেখা মিলেছে? না না, বাঘ এই জঙ্গলে নেই, তাই তো? এখানে আছে। আচ্ছা, তো এখনো পর্যন্ত কুমিরটা থাকে সব, কুমিরটা অ্যাভেলেবেল সবসময়? সবসময় থাকে। এখনো পর্যন্ত এই সমস্ত সুন্দরবনের এই এরিয়ায় বাঘ কখনো দেখা যায়নি, তবে কুমির কিন্তু এই নদীতে সবসময় দেখা মেলে, সেটা দাদারা বললেন। আর যে ঘটনার কথা তো শুনলেন আপনারা। চলে আসতে পারেন সুন্দরবনের এই সমস্ত জায়গায়। আর কি সুন্দর এখানে চারিদিকে বেশ ছাওয়া রয়েছে, আর এই মাচার উপর বসে ওই কুমির ওই চাতে ফাতে শুয়ে থাকে, মানে নদীর যে ধরো এই যে ভাটা হয়ে গেলে, ভাটা হয়ে গেলে ওই চাতে থাকে। চাতে থাকে। এখন যেহেতু জোয়ার, সেই কারণে কিছুদিন আগে আমি নদী বাঁধ দিয়ে এসেছিলাম। আচ্ছা, ওই কর্নারে একটা লাইট মেরে যখন দেখি কুমিরটা শুয়ে আছে একবারে, মানে চরের উপরে, যা লাইটটা মেরে দিয়েছি ও নিচে ছড়াস করে চলে গেছে। মানে নিচে লেগে গেছে। আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, যেহেতু এখন এটা জোয়ার না, জোয়ারের টাইম এখন নেই। তবে ভাটা টাইমে কিন্তু নদীর যেই যে চরগুলো যেখানে এখন জল আছে, রাত্রে ওটা শুয়েছিল আর কি দেখি। হ্যাঁ মানে বেশিরভাগ দাদা যেটা বললেন যে বেশিরভাগ কিন্তু রাত্রে কুমিরটা বেশি দেখা যায়। হ্যাঁ, রাত্রে না, রাত্রে হচ্ছে শুয়ে থাকে যে চাতে ফাতে, ওইগুলো দেখা যায়। আচ্ছা। কিন্তু জলে কিন্তু দিনের বেলাও দেখা যায়। দিনের বেলা দেখা যায়, ভেসে থাকে, তাই তো? হ্যাঁ, ভেসে থাকে পুরো। দেখা যাক, আমি আরও গ্রামের বেশ কিছুটা দূরে যাব, যদি দেখা মেলে তাহলে আপনাদেরকে দেখাবো। তবে দাদারা কিন্তু প্রায় সময়ে কিন্তু এই নদীতে কুমির দেখেছেন। তো অনেক বছর আগে, প্রায় 8-10 বছর আগে এখানে এরকম আর একটা বিপদ ঘটে গিয়েছিল। তবে এতদিন সেরকম কিছু হয়নি, সবাই সাবধানে চলাফেরা করে। তার মধ্যে থেকেও বিপদ কখন ঘটে গেল। কি ভয়ঙ্কর জীবন এখানকার মানুষদের, বলুন।